সবার প্রথমেই তোমাদের সবাইকে জানাই শুভ দোলযাত্রা। আজকের দিনের মতোই তোমাদের জীবনও রঙে রঙিন হয়ে যাক, বিভিন্ন রঙে রঙিন থাকুক তোমাদের জীবন, ঠিক যেমন আজকে আমাদের মানডে নাইট র রঙিন হয়ে গেছিলো, কারণ আজকে আমাদের ওটিসি রোমান রিংস মানডে নাইট রতে এসেছিল। কিন্তু তার দিনটা কি আজকে রঙিন গেছিলো? মনে হয় না, কারণ সিএম পাঙ্ক এমন কিছু কথা বলে দিয়েছে তাকে, যেটা রোমান রিংস হয়তো খুব তাড়াতাড়ি তো ভুলতে পারবে না। তো কি হয়েছে সেটা নিয়ে কথা বলবো, তার সাথে সাথে আজকের রতে আর বাকি কি কি হয়েছে সেটা নিয়েও কথা হবে এই ভিডিওতে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমেই আজকে রতে আমরা পল হেমান, অস্টিন থিওরি আর লোগান পল মানে দ্য ভিশনকে দেখতে পেয়েছিলাম, যেখানে পল হেমান আজকে সবার প্রথমে অস্টিন থিওরিকে ইন্ট্রোডিউস করে, তারপর লোগান পলকে ইন্ট্রোডিউস করে। আর সে বলে যে এখনকার সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে ফেমাস ব্যক্তিত্ব কীভাবে লোগান পল। আর সে লোগান পলকে রেসলম্যানিয়ার মেইন ইভেন্টে যেতে দেয়নি কে? সেথ ফ্রিকিন রলিন্স। তাই আজকে সে সেথ ফ্রিকিন রলিন্সকে সামনাসামনি রিংয়ে ডাকে, আর এটাও ওয়ার্নিং দিয়ে দেয় যে সে যখন রিংয়ে আসবে তখন ভিশন তাকে ছাড়বে না, আর যতক্ষণ সেথ রলিন্স রিংয়ে আসবে না ততক্ষণ তারা রকে হতেও দেবে না। তো আমরা দেখতে পাই তারপর অস্টিন থিওরি মাইক নিজের হাতে তুলে নেয়। তো অস্টিন থিওরি কিছু বলতে যাচ্ছিল, তখন পুরো ক্রাউড তাকে ইউসাক চ্যান্ট করতে শুরু করে। তখন অস্টিন থিওরি বলে যে এই চ্যান্টটা তোমরা এখন করো না, কারণ সেথ রলিন্স এখনও রিংয়ে উপস্থিত হয়নি। মানে সে বলতে চাইছিল যে এই চ্যান্টটা ক্রাউড সেথ রলিন্সের জন্য করছে। তো তারপর সে লোগান পলের হাতেও মাইক তুলে দেয়, আর লোগান পল বলে যে কীভাবে সে এলিমিনেশন চেম্বারে সবথেকে ডমিনেটিং পারফরমেন্স দিয়েছে, কীভাবে সে তিনজনকে এলিমিনেট করেছে, আর যদি সেথ রলিন্স না ইন্টারফেয়ার করতো তাহলে সেই এলিমিনেশন চেম্বার জিততো আর সেই রেসেলমেনিয়াতে যেত। তো এইভাবেই ভিশন একটা ওয়ার্নিং সেথ রলিন্সকে দিয়ে দিয়েছিল, সেথ রলিন্সকে রিংয়েও আসতে বলছিল। তো আমরা দেখতে পাই অ্যাডাম পিয়ার্স সেখানে সিকিউরিটিদের সাথে চলে আসে, আর অ্যাডাম পিয়ার্স তখন পল হেমান, অস্টিন থিওরি আর লোগান পলকে বলে যে দয়া করে রিং থেকে বেরিয়ে আসতে। সে জানে যে তারা রেগে আছে, কিন্তু এইভাবে রকে যেন তারা হাইজ্যাক না করে, তারা যেন চলে আসে। কিন্তু পল হেমান কোনো মতেই শুনতে রাজি ছিল না। পল হেমান তো সোজা কথাই বলে যে যতক্ষণ না সেথ রলিন্স এখানে আসবে ততক্ষণ তারা রিং ছেড়ে যাবে না। এছাড়া স্ম্যাকডাউনে জেউসের সাথে যেটা হয়েছিল সেটার জন্যও আজকে অ্যাডাম পিয়ার্স ভিশনের উপর দোষ চাপানোর চেষ্টা করছিল, কিন্তু পল হেমান আজকে এটাও পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে জেউসের সাথে স্ম্যাকডাউনে যা হয়েছিল তার পেছনে তাদের কোনো হাত নেই। কিন্তু এই বলতে বলতে আমরা দেখতে পাই একটা মার্কসম্যান আবার রিং সাইডে চলে আসে, যাকে তাড়া করতে করতে অ্যাডাম পিয়ার্সের সাথে যে সিকিউরিটিটা এসেছিল তারা সেখান থেকে চলে যায়। তখন আমরা দেখতে পাই আর একটা মার্কসম্যান অন্য দিক থেকে চলে আসে, তখন তার পেছনে ছুটতে থাকে লোগান পল। তো লোগান পলও চলে যায়। তো আমরা দেখতে পাই আর একটা মার্কসম্যান চলে আসে, আর তার পেছনে তাকে তাড়া করে অস্টিন থিওরি। তো অস্টিন থিওরি, লোগান পল, অ্যাডাম পিয়ার্স, সিকিউরিটি সবাই রিং থেকে বেরিয়ে গেছিলো। মানে পল হেমান এবার পুরো একা ছিল। এবার আমরা দেখতে পাই এন্ট্রেন্সের দিক থেকে আর একটা মার্কসম্যান এগিয়ে আসতে থাকে, আর তখন পল হেমান ভাবে যে এটা তো তার মানে সেথ রলিন্স। তো পল হেমান তাকে দাঁড়াতে বলে, মানে তার সাথে আর কি ইন্টারাকশন করতে থাকে। কিন্তু সেই সুযোগে আমরা দেখতে পাই পল হেমানের পেছনে আর একটা মার্কসম্যান হাতে চেয়ার নিয়ে দাঁড়িয়ে পড়ে, আর সে যখন তার মুখোশ খোলে তখন তার ভেতর থেকে বেরোয় সেথ ফ্রিকিন রলিন্স। মানে ফাইনালি এইটাই ছিল সেথ রলিন্স। আর যেইভাবে সেথ রলিন্স শিল্ডের ব্রেকআপের সময় রোমান রিংসের পেছনে চেয়ার মেরেছিল, ঠিক সেম ওয়েতে আজকে পল হেমানের পেছনে সে একটা চেয়ার শট মারে। পল হেমানের অবস্থা খারাপ হয়ে যায়, তারপর সে পল হেমানকে একটা স্টম্প মেরে দেয়, যার পরে আমরা দেখতে পাই পল হেমানের নাক ফেটে রক্ত বেরোতে থাকে। আর সেথ রলিন্স একটা স্টেটমেন্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। মানে সেথ রলিন্স তো এবার ভিশনকে ছাড়বে না, বিশেষ করে পল হেমানকে ছাড়বে না। আর পল হেমান তার সাথে যেটা করেছিল সেটার বদলা বলতে পারা যায় আজকে সেথ রলিন্স নিয়েছে। আর এইভাবেই সেথ রলিন্স তার স্টেটমেন্টকে ক্লিয়ার করে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই সেখানে কিছু মেডিকেলরা চলে আসে, আর আরও কিছু ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালসরা চলে আসে, তারা পল হেমানকে সেখান থেকে নিয়ে যায়, যেখানে পল হেমানের অবস্থা সত্যিই খুব খারাপ ছিল। পল হেমানকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। তখন আমরা দেখতে পাই সেখানে অস্টিন থিওরি আর লোগান পল আবার চলে আসে, তারা পল হেমানের জন্য খুব চিন্তিত থাকে। অস্টিন থিওরি লোগান পলকে বলে তুই গাড়ি বের কর, আজকে পল হেমানকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। এই বলে সে অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করে, আর তারপর একটা গাড়ি আসে। অস্টিন থিওরি ভাবে এটা লোগান পল নিয়ে এসেছে, কিন্তু সেই গাড়ি থেকে বেরায় জিমি উসো, আর জিমি উসো আজকে ব্যাক স্টেজে অস্টিন থিওরির উপর অ্যাটাক করে দিয়েছে। আর তারপর আমরা যখন দেখতে পাই যে সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে, তখন আমরা দেখি সেই অ্যাম্বুলেন্সটাকে চালাচ্ছে LA নাইট।
তো ভিশনের যত শত্রু ছিল তারা সবাই আজকে বলতে পারা যায় ভিশনের সাথে তার বদলা নিয়েছে। তো এইভাবে আমরা দেখতে পাই এলএ নাইট সেখান থেকে অ্যাম্বুলেন্সটা নিয়ে চলে যায়, আর এইভাবেই আজকে রয়ের প্রথম সেগমেন্টটা শেষ হয়। আর বলতে পারা যায় একটা কিওটিক ওয়েতে আজকে শুরু হয়ে গেছিলো। এরপর আমরা গুন্থার ভার্সেস ড্রাগন লি এর মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। আর সত্যি কথা বলতে এই ম্যাচটা আমি ভেবেছিলাম খুব তাড়াতাড়ি হয়তো শেষ হয়ে যাবে, গুন্থারেরই ডমিনেন্স থাকবে পুরো ম্যাচ জুড়ে, কিন্তু তা আজকে হয়নি। ড্রাগন লিও গুন্থারকে টক্কর দেওয়ার চেষ্টা করেছে, মানে আজকে এদের মধ্যে বলতে পারা যায় এটা অসাধারণ ম্যাচ ছিল। মানে মনে হচ্ছিল যে হ্যাঁ দুজনই দুজনকে টক্কর দিচ্ছে, কিন্তু ফাইনালি গান্থারের পাওয়ারের কাছে ড্রাগন লিকে হার মানতেই হয়। আর আমরা দেখতে পাই যে ড্রাগন লি চেষ্টা করেছিল গান্থারকে এই ম্যাচে হারানোর, কিন্তু ড্রাগন লি সেটাই সফল হয় না। আর গান্থার যখন তার স্লিপার হোল্ডে ড্রাগন লিকে আটকে দেয়, একবার ড্রাগন লি বেঁচে গেছিলো, কিন্তু যখন ড্রাগন লির মুখোশ গান্থার খুলে নেয় আর তারপর তাকে স্লিপার হোল্ডে আটকে দেয়, তখন ড্রাগন লির কাছে আর কোনো অপশন থাকে না। ড্রাগন লি ট্যাপ আউট করে, আর এইভাবে গান্থার আজকে ড্রাগন লিকে রতে হারিয়ে দিয়েছে। তো তারপর আমরা আমাদের ওমেন্স ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন এজে লিকেও দেখতে পেয়েছিলাম। আর যেমন আমি তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম যে এবার হয়তো এজেলি রাসেলমেনিয়ার দিকে ফোকাস করবে, আর রাসেলমেনিয়া অব্দি এজেলি অন্তত ফুল টাইমার হিসেবেই ডাব্লিউডাব্লিউতে থাকবে, কারণ এজেলি এটা আজকে বলে দিয়েছে যে বেকি লিঞ্চের থেকে সে এখন আগে এগিয়ে গেছে, সে এখন নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে গেছে। সে কোনোদিনই ভাবতে পারেনি যে সে এখনও রেসলিং করবে বা এখনও তার মধ্যে সে ক্যাপেবিলিটি আছে, কিন্তু দর্শকরা তাকে সবসময় মনে করিয়ে দিয়েছে যে সে কে, সে এখনও পারে, সে চাইলে এখনও ইনরিংয়ে কম্পিট করতে পারে। আর সেই কারণেই সে আজকে চ্যাম্পিয়ন হয়ে গেছে, আর সে প্রমিস করে যে সে একজন ফাইটিং চ্যাম্পিয়ন হবে। সেই কারণে লকার রুমে বাকি যারা যারা তাকে টার্গেট করতে চায় বা তার এই চ্যাম্পিয়নশিপটার জন্য একটা অপরচুনিটি চায়, তারা যেন এবার তাকে দেখায় যে তাদের মধ্যে কি আছে বা তারা কি কি করতে পারে এই চ্যাম্পিয়নশিপটাকে নিজের করার জন্য। তো এইভাবে সে রাসেলমেনিয়ার জন্য মানে রোড টু রাসেলমেনিয়া তার কি প্ল্যান সেটাকে বলে দিয়েছে। এবার সম্ভবত যেমন আমি তোমাদের বলেছিলাম একটা নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ বা একটা টুর্নামেন্ট টাইপের কিছু হবে, যেখান থেকে আমরা এজেলির ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য নেক্সট চ্যালেঞ্জারকে সেটা দেখতে পাবো। কিন্তু তবু আলটিমেটলি আমার মনে হয় বেকি লিঞ্চ এই গল্পটা থেকে সরবে না। আর আজকে যদিও বেকি লিঞ্চের কিছু ছিল না, কিন্তু আলটিমেটলি বেকি লিঞ্চও এই গল্পে অ্যাড হবে, আর রাসেলমেনিয়া আস্তে আস্তে আমরা বেকি লিঞ্চ আর এজেলির মধ্যে আরও একটা গল্প দেখতে পাবো, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এছাড়া একটা ব্রেক চলাকালীন আমরা দেখেছিলাম অস্টিন থিওরি আর লোগান পল আবার চলে এসেছিল। এসে তারা বলছিল যে যেটা আজকে সেথ রলিন্স করেছে সেটা সে ঠিক করেনি, কারণ তাদেরকে লোকরা এক্সপেক্ট না করলেও পল হেমান এই বিজনেসের জন্য কী কী করেছে সেটা তাদের মনে রাখা উচিত, আর পল হেমানকে এইভাবে ডিসরেসপেক্ট করা উচিত না। তো তারা এবার ছাড়বে না, এমনকি তারা জিমি উসোকেও ছাড়বে না। আর পরবর্তীতে মানে রতে কিছুক্ষণ পর লোগান পল বলছি, অস্টিন থিওরির সাথে জিমি উসোর একটা ম্যাচ হতে চলেছে, এই ম্যাচটাকেও তারা কনফার্ম করে দিয়ে যায়। তো রয়ের জন্য আরেকটা ম্যাচ ঠিক হয়ে যায়। কিন্তু তাছাড়া আজকে রতে আমরা অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানো ভার্সেস রায়ো আমেরিকানোর মধ্যে একটা ম্যাচ দেখেছিলাম। আর এই ম্যাচটাও একটা ফান ম্যাচ ছিল, যেই ম্যাচে এল গ্রান্দে আমেরিকানোর যে ডুপ্লিকেট ভার্সন সে আর তাছাড়া ব্রাভো আমেরিকানো এরাও ইন্টারফেয়ার করার চেষ্টা করেছিল। অরিজিনাল এল গ্রান্দে আমেরিকানো অনেক ইন্টারফেয়ারেন্সের মুখোমুখি হয়, কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাই যখন অরিজিনাল এল গ্রান্দে আমেরিকানোর রায়ো আমেরিকানোকে তার সেই সুপ্লেক্সটা মেরে দিয়েছিল, তখন রায়ো আমেরিকানো আর সেখান থেকে কিক আউট করতে পারে না, আর অরিজিনাল এল গ্রান্দে আমেরিকানো ম্যাচটা জিতে যায়। কিন্তু ম্যাচ জিতেই সে সেখান থেকে চলে গেছিলো, কারণ সে জানতো সে যদি বেশিক্ষণ রিংয়ে থাকে তাহলে নকল এল গ্রান্দে আমেরিকানো আর ব্রাভো আমেরিকানো তাকে ছাড়বে না। তো এইভাবে আমেরিকানো ভার্সেস আমেরিকানোর ফিউডটাকেও আগে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর সম্ভবত ট্রিপলের কোনো ইভেন্টে তাদের মধ্যে একটা ম্যাচও হতে চলেছে রাসেলমেনিয়ার আগে, আর আবারও হয়তো এই ম্যাচটা আমরা রাসেলমেনিয়াতেও দেখতে পাবো, যেটা আমার অন্তত মনে হচ্ছে। কারণ ট্রিপলের কোনো ইভেন্টে ম্যাচটা হলেও আলটিমেট এম এই ম্যাচটার জন্য রাসেলমেনিয়াই আছে। রাসেলমেনিয়াতে আমরা অরিজিনাল ভার্সেস ফেক এল গ্র্যান্ডে আমেরিকানোর মধ্যে একটা ম্যাচ অবশ্যই দেখতে চলেছি, আর সেই দিকেই গল্পটা এগোচ্ছে। এরপর আমরা আমাদের বালগেরিয়ান ব্রুট রুসেফকে দেখেছিলাম। রুসেফ এসে আজকে ওভা ফেমিকে চ্যালেঞ্জ করে দেয় যে যদি ওভা ফেমি অ্যাডাম পিয়ার্সের সাথে কথা বলা হয়ে গিয়ে থাকে তার, তাহলে সে যেন আসে, আর সে ওভা ফেমিকে একটা শিক্ষা দিতে চায়। ওভা ফেমি তো খুব লোকজনকে মেরে ধরে বেড়াচ্ছে, তো তার মধ্যে যদি দম থাকে তো সে এসে রুসেফকে ফেস করে দেখা। তো ওভা ফেমি কি কোনো চ্যালেঞ্জকে ভয় পায় নাকি? ওভা ফেমি আজকে রুসেফকে ফেস করতে চলে এসেছিল, কিন্তু আজকে ওভা ফেমি যেমন টি শার্ট পরে এসেছিল আমি দেখেই বুঝেছিলাম যে আজকে তার মানে অন্তত কোনো ম্যাচ তো হবে না। কিন্তু ওভা ফেমি বলে রুসেফ শুধু মুখে বড় বড় কথা বলতে পারে, কাজে কিছু করে দেখাতে পারে না। আর যদি সত্যি তার মধ্যে দম থাকে তাহলে সে অ্যানাউন্সার টেবিলের উপর থেকে নেমে রিংয়ে আসুক, রিংয়ে এসে তাকে দেখে নিক। তো রুসেফও কাউকে ভয় পায় না, রুসেফও তখন রিংয়ে চলে যায়। আর তারপর আমরা তাদের মধ্যে একটা ফিজিক্যাল অ্যাকশন দেখতে পাই, যেখানে তাদের মধ্যে একটা
একটা হাতাহাতি হয়, কিন্তু সেখানেও আলটিমেটলি আমরা দেখতে পাই যে রুসেফ চেষ্টা করেছিল ওবাফেমিকে আজকে ডমিনেট করার, কিন্তু আলটিমেটলি ওবাফেমি রুসেফকে ডমিনেট করে আর রুসেফকে রিং থেকে বের করে দেয়। আর তারপর আমরা এদের মধ্যেও একটা আর কি ফেস টু ফেস একটা অ্যাকশন দেখতে পাই, মানে যেখানে তাদের মধ্যে আর কি দুজন দুজনকে দেখছিল। আর এদের মধ্যেও যে ফাইনালি একটা ম্যাচ আমরা ভবিষ্যতে দেখতে চলেছি, সেটাও আজকের এই সেগমেন্ট থেকে কনফার্ম হয়ে গেছে। আর ওবাফেমি ভার্সেস রুসেফের ম্যাচ দেখতে আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড যে এই ম্যাচে কী হয়। যদিও আলটিমেটলি হয়তো ওবাফেমি জিতবে, কিন্তু ম্যাচটা ভালো হতে পারে। এছাড়া আরেকটা ব্রেকের সময় আমরা দেখেছিলাম রিওকে, মানে রিয়া রিপ্লি আর ইও স্কাইকে। আর সেখানে রিয়া রিপ্লি বলছিল যে কীভাবে তাকে এখন ইও স্কাইকে ছেড়ে স্ম্যাকডাউনে যেতে হবে, যেহেতু সে জেড কার্গিলকে চ্যালেঞ্জ করতে চলেছে। আর জেড কার্গিলও একটু পার্সোনাল হয়ে গেছিলো টুইটারে, বা সে বিভিন্ন পডকাস্ট দিচ্ছিল, সেইখানে সে একটু পার্সোনাল হয়ে গেছিলো রিয়া রিপ্লির উপর। সে রিয়া রিপ্লিকে নিয়ে এমন কিছু কথা বলেছিল যেটা হয়তো তার বলা উচিত হয়নি, তো সেই জন্য রিয়া রিপ্লি হালকা ডিপ্রেশনেও আছে। তো বলছিল যে ইও স্কাই কীভাবে রিয়া রিপ্লিকে সেই ডিপ্রেশন থেকে বেরাতে সাহায্য করেছে, আর কীভাবে রিয়া রিপ্লি রেসলমেনিয়া জেড কার্গিলকে হারাতে চায় শুধুমাত্র ইও স্কাইয়ের জন্য, আর ইও স্কাইয়ের জন্য সেই ম্যাচটা জিততে চলেছে। তো এইভাবে আমরা তাদের মধ্যে একটা বন্ধুত্বের সেগমেন্ট দেখতে পাই, মানে তাদের মধ্যে বন্ধুত্বের বন্ডিংটা কত ভালো, এটাই এই সেগমেন্টটা থেকে ডাব্লিউডাব্লিউ দেখানোর চেষ্টা করছিল। আর দেখে ভালো লাগলো, কিন্তু এটাও কনফার্ম হয়ে গেছে যে এবার রিও ভাঙতে চলেছে, মানে রিয়া রিপ্লি আর ইও স্কাই আলাদা আলাদা পথে যেতে চলেছে। আর আমরা ব্যাকস্টেজে দেখেওছিলাম যে ইও স্কাই অ্যাডাম পিয়ার্সের সাথে কথা বলতে গেছিলো যাতে সে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা অপরচুনিটি পেতে পারে। সেখানে আমরা বেলি আর লায়রা ভ্যালকাইরিয়াকেও দেখেছিলাম। তো সম্ভবত এদের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য কোনো একটা গল্প চলবে। আর ওই দিক থেকে রিয়া রিপ্লি যেতে চলেছে স্ম্যাকডাউনে, যেখানে তার এবার ফিউড কন্টিনিউ হবে উইথ ডাব্লিউডাব্লিউ উমেন্স চ্যাম্পিয়ন জেড কার্গিল। এরপর আমরা অস্টিন থিওরি ভার্সেস জিমি উসোর মধ্যে সেই ম্যাচটা দেখতে পাই। এবার এই ম্যাচটা নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ এই ম্যাচটা অ্যাকচুয়ালি কিছু ছিলই না। এই ম্যাচের মাঝখানে আমরা দেখতে পাই ম্যাচটা যখন চলছিল মনে হচ্ছিল যে ম্যাচটা এবার পেস ধরছে, কিন্তু সেই সময় লোগান পল সেই ম্যাচে ইন্টারফেয়ার করে দিয়েছিল। আর যেহেতু লোগান পলও জিমি উসোর উপর হাত তুলেছিল, তাই ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমেই শেষ হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই অস্টিন থিওরি আর লোগান পল মিলে জিমি উসোকে অ্যাটাক করছিল, কিন্তু সেই সময় জিমি উসোকে বাঁচানোর জন্য জে উসোর থিম সং বেজে ওঠে। আর তখন দুজনই এন্ট্রেন্সের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু জে উসো পেছন থেকে আসে, তার যে স্ক্র্যাচার্স বা তার যে আর কি সাহারা, মানে যেহেতু তার এখন লেগেছে, তো সেইটা দিয়েই সে ভিশনের উপর, মানে তারা দুজন মিলেই ভিশনের অস্টিন থিওরি আর লোগান পলের উপর অ্যাটাক করে দেয়। আর লাস্টে অস্টিন থিওরিকে সম্ভবত একটা 1D মেরে দিয়েছিল যে উসো আর জিমি উসো মিলে। আর এইভাবে আজকে তারা আর কি ভিশনকে ডমিনেট করে। তার মানে বোঝাই যাচ্ছে এরপর আমরা দি উসোস ভার্সেস দ্য ভিশনের মধ্যে একটা গল্প দেখতে চলেছি। সম্ভবত এই গল্পটা রেসলমেনিয়া অবধিও কন্টিনিউ হতে পারে, কিন্তু যদি ভিশন উসোসদের সাথে লেগে যায় তাহলে সেথ রলিন্সের কী হবে এটা দেখার বিষয় হবে। তার মানে কি সত্যি যে উসোকে ভিশনই অ্যাটাক করেছিল? এটাও একটা গল্প যেটা যদি ডাব্লিউডাব্লিউই মানে সামনে আনতে চায় তাহলে আনতে পারে, না হলে ডাব্লিউডাব্লিউ এই গল্পটাকেও বাকি গল্পেদের মতোই ভুলে যাবে। কিন্তু এবার ব্যাকস্টেজ আরেকটা সেগমেন্টের কথা বলা যাক, যেটা আমার আজকে সবথেকে ফেভারিট সেগমেন্ট ছিল। তো আমরা ড্যান হজনকে আজকে ব্যাকস্টেজে দেখতে পাই, মানে ব্যাকস্টেজের ফেভারিট সেগমেন্টের কথা বলছি আমি। তো ড্যান হজন অ্যাডাম পিয়ার্সকে ভয় দেখিয়ে দেয়, মানে অ্যাডাম পিয়ার্সের পেছনে হঠাৎ করেই চলে আসে। আর সে আজকে প্রথম দিনই রতে এসেছে, আর প্রথম দিনই সে অ্যাডাম পিয়ার্সের কাছে কিছু ডিমান্ড রেখেছিল। একটা কাগজে সে লিখে এনেছিল যে তার একটা ব্লিম্প চাই, তার এই বছরই হল অফ ফেমে ইন্ডাকশন চাই, এমনকি তার ট্রিপল এইচের সাথে একটা ফটো চাই যেখানে ট্রিপল এইচ সবার দিকে ওই ফিঙ্গার পয়েন্ট করে থাকে, সেই ফটোটা চাই। তো এরকম অনেক ডিমান্ড সে অ্যাডাম পিয়ার্সের জন্য এনেছিল, আর এনে সেই কাগজটা অ্যাডাম পিয়ার্সের হাতে দেয়। অ্যাডাম পিয়ার্স বলে কাগজটা এরকম ভেজা ভেজা কেন? তখন ড্যান হজন বলে আসলে আমি কাগজটাকে বাথরুমে ফেলে দিয়েছিলাম, মানে টয়লেটে ফেলে দিয়েছিলাম। তো অ্যাডাম পিয়ার্স তখন ভাবে ইস কী ধরলাম আমি। তো তখনই সেখান থেকে ফিন ব্যালার, জেডি ম্যাকডোনা আর ডমিনিক যাচ্ছিলো, যেহেতু ডমিনিকেরও আজকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ ছিল এগেনস্ট পেন্টা। তো অ্যাডাম পিয়ার্স তাদের তিনজনকে আটকায়। ডমিনিককে বলে যে দেখ আমি জানি তোর ম্যাচ আছে, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, দেখ আমি তোদের সাথে দেখা করাতে চাই ড্যান হজনের। তো ড্যান হজনের সাথে তখন পুরো জাজমেন্টের সে দেখা করে, আর অ্যাডাম পিয়ার্স সেখান থেকে কেটে পড়ে। তো তখন ড্যান হজন বলে ফিন ব্যালার নাইস টু মিট ইউ, ডমিনিক নাইস টু মিট ইউ, কিন্তু জেডি ম্যাকডোনাকে সে চিনতেই পারে না। তখন জেডি ম্যাকডোনা বলে আমি এখন থেকে একে পছন্দ করছি না, এ খুব অদ্ভুত। ফিন ব্যালার বলে না না এ ভালো, এর সাথে পরিচয় কর। তো তখন সে ডমিনিকের, মানে ড্যান হজন ডমিনিকের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ধরতে যায়। তখন ডমিনিক বলে যে হয়তো এটাই সব থেকে কাছে, যখন তুই এই সুন্দর সুন্দর দুটো জিনিসের খুব কাছাকাছি আসতে পেরেছিস, কিন্তু এটা তুই পাবি না, আর আমার মনে হয় তোর এখন এখান থেকে চলে যাওয়া উচিত, নাহলে তোর সাথে বাজে কিছু হতে পারে। তখন ড্যান হজন বলে আমার সাথে বাজে কিছু হবে? তো আমি তোকে বলে রাখি ইউ আর কার্সড, মানে সে তাকে আর কি একটা অভিশাপ লাগিয়ে দেয়।
তো তারপর পুরো জাজমেন্টে হাসতে থাকে যে এইসব কি বলছে, আর এরই মাঝখানে ড্যান হজেন পুরো অদৃশ্য হয়ে যায়। তখন জেডি ম্যাকডোনা বলে এ পুরো ব্যাটম্যানের মতো, মানে ড্যান হোসেন সত্যি একটা কমেডিক ক্যারেক্টার, আর সেইভাবেই ডাব্লিউডাব্লিউ তাকে ব্যবহার করছে। আর ড্যান হোসেনের এই ছোটো ছোটো সেগমেন্টগুলোকে দেখে অন্তত আজকে তো ভালো লেগেছে, আর এইভাবে যদি ডাব্লিউডাব্লিউ কন্টিনিউ করে ড্যান হোসেনের ক্যারেক্টারটাকেও আর্ট ট্রুথের ক্যারেক্টারের মতো ইন্টারেস্টিং বানানো যেতে পারে ডাব্লিউডাব্লিউ। তার মধ্যে ক্যাপেবিলিটি আছে, শুধু ডাব্লিউডাব্লিউকে তাকে একটু ভালো মতো ইউজ করতে হবে, এটাই যা। তো এই সেগমেন্টটা এই কারণে আজকে আমার অসাধারণ লেগেছিল, আর ড্যান হোসেনকে ভবিষ্যতে দেখার জন্য আমি ইন্টারেস্টেড আছি। তো এরপর আমরা ডমিনিক আর পেন্টার মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচটাও দেখতে পেয়েছিলাম। আর এই ম্যাচের আগে আমরা দেখেছিলাম ফিন বেলার ডমিনিককে বলেছিল যে আজকে তাকে যা করতে হবে নিজের দমে করতে হবে, নিজের থেকে করতে হবে। আর ডমিনিকও তাদেরকে প্রমিস করেছিল যে হ্যাঁ আজকে আমি যা করবো নিজের দমে করব, কিন্তু তোরা শুধু আমার পাশে থাকিস, আমাকে সাপোর্ট করিস। তো আমরা দেখতে পাই ম্যাচটা যখন শুরু হয় তখন এই ম্যাচে ডমিনিককে সাহায্য করার জন্য ফিন বেলার আর জেডি ম্যাকডোনা রিং সাইডে মানে অ্যানাউন্সার টেবিলের পাশে বসেছিল, বসে বসে ম্যাচটাকে দেখছিল, ডমিনিককে সাপোর্ট করছিল। কিন্তু এই ম্যাচটা চলে ম্যাচটা ভালো ম্যাচ ছিল, ব্যাক অ্যান্ড ফোর্থ ম্যাচটা চলছিল, চলতে চলতে একটা মোমেন্ট আসে যখন ডমিনিক বুঝতে পারে যে সে পেনটাকে এইভাবে হারাতে পারবে না। তখন ডমিনিক তার সেই ডার্টি ট্যাকটিক্স মানে তার চিটিং ব্যবহার করতে চায়, যখন সে জেডি ম্যাকডোনাকে বলে রিং বেল যে হ্যামারটা দিয়ে বাজায় সেই হ্যামারটা তাকে এনে দিতে বলে। আর জেডি ম্যাকডোনা সেই হ্যামারটা তাকে এনে দিতেও যাচ্ছিল, কিন্তু ফিন বেলার তখন তাকে মাঝখানে আটকে দেয় আর বলে যে না, ডমিনিক আজকে প্রমিস করেছে সে আজকে কোনো চিটিং করবে না, সে যা করবে নিজের দমে করবে। এইভাবে ফিন বেলার আর কি জেডি ম্যাকডোনাকে সেই হ্যামারটা ডমিনিককে দিতে দেয় না। আর এরই মাঝে আমরা দেখতে পাই পেনটা উড়ে এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাদেরকে রিং সাইড থেকে ক্লিয়ার করে দেয় বলা যেতে পারে। আর তখন যখন পেনটা আবার রিংয়ে যায় তখন ডমিনিক তাকে একটা 619 মারতে যায়, কিন্তু সেটা সে মারতে পারে না। আর লাস্টে পেনটা ড্রাইভার মেরে ডমিনিককে এই ম্যাচে পিন করে দিয়েছে আর হয়ে গেছে ব্র্যান্ড নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। তো ড্যান হোজেন ডমিনিককে কার্স লাগিয়ে দিয়েছিল, আর ডমিনিকের সাথে সত্যি আজকে বাজে হয়ে গেছে, আর ডমিনিক তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ হেরে গেছে। তার মানে আমরা বলতে পারি এরপর যদি ডমিনিক আর ফিন ব্যালারের গল্প শুরু হয় সেটা একটা নন টাইটেল ফিউড হবে। তো আমি ভাবলাম যে এটা একদিকে ডাব্লিউডাব্লিউ ঠিকই করেছে, মানে আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে এটা করার কোনো মানে হয় না, তাদের ফিউডে চ্যাম্পিয়নশিপটাকে ইনভলভ করা যেতে পারে, কিন্তু আমি ভাবলাম এটা করে একদিকে ঠিক করেছে যে এর ফলে রাসেলমেনিয়ার জন্য ডমিনিক ভার্সেস ফিন ব্যালারের একটা গল্পও চলতে থাকবে, আর তার সাথে সাথে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপও ফ্রি থাকবে, আর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা মাল্টিপার্সন ম্যাচ করানো যেতে পারে। তো দুদিকেই ডাব্লিউডাব্লিউর ভালো হলো। তো আমি বলবো একদিকে ভালোই হয়েছে যে ডমিনিকের কাছ থেকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ চলে গেছে, কিন্তু এবার পেনটাই চ্যাম্পিয়নশিপটার সাথে কী করে সেটা দেখার বিষয় হবে। আর এই যে ফিন ব্যালারের কারণে আজকে ডমিনিক হারলো, এরপর ডমিনিকের বদলা কীভাবে নিতে চলেছে এটাও দেখার বিষয় হবে। এবার ফাইনালি সময় চলে আসে আজকে রয়ের মেন ইভেন্টের, যেখানে আমরা দেখতে পাই আমাদের ওটিসি রোমান রেইন্সকে, যেখানে রোমান রেইন্সের এন্ট্রি হয়। রোমান রেইন্স অরা ফার্মিং করে, রোমান রেইন্স রিংয়ে যায়, পুরো ইন্ডিয়ানোপলিসকে বলে তাকে অ্যাকনলেজ করতে, পুরো ইন্ডিয়ানোপলিস তাকে অ্যাকনলেজ করে, কিন্তু তারপর সে কিছু বলতো তখনই সেখানে এন্ট্রি হয়ে যায় সিএম পাঙ্কের। আর সিএম পাঙ্ক আজকে রোমান রেইন্সকে কিছু বলতেই দেয় না শুরুতে। তো সিএম পাঙ্কও রিংয়ে যায়, রিংয়ে গিয়ে রোমান রেইন্সকে বলে যে সে সবসময় এত রেগে থাকে কেন, সে আজকে রোমান রেইন্সের ইগোকে হার্ট করতে আসেনি, উল্টে সে তো আজকে রোমান রেইন্সকে অ্যাকনলেজ করতে এসেছে। সে রোমান রেইন্সকে অ্যাকনলেজও করে, আর তারপর সে বলে যে রোমান রেইন্স আজকে এখানে এসেছে এটা তার সৌভাগ্য, কারণ না হলে তো রোমান রেইন্স শুধুমাত্র টুইটই করে যেত, আর সেটা একটা টুইট ছিল। তো তখন রোমান রেইন্স বলে আচ্ছা ফিল, আমার টুইটে আশা করি তোর একটু হার্ট হয়েছে, মানে তুই একটু হার্ট হয়েছিস, তোর খারাপ লেগেছে। তখন সিএম পাঙ্ক বলে যে না 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 না, আমি তো টুইটে কোনো খারাপ কিছু মনে করিনি, আমার খারাপ লাগেও নি, কারণ আমি এসবের কেয়ারই করি না, কে আমার নামে কি টুইট করলো আমার এসবে কিছু যায় আসে না। আর সত্যি কথা বলতে তুই ঠিকই বলেছিলি, আমি একটু ক্লান্ত তো ছিলাম, আর আমার এই চোখের নিচে দেখতে পাচ্ছিস এই যে ব্যাগগুলো তৈরি হয়েছে, এটা কেন তৈরি হয়েছে জানিস? কারণ আমাকে ক্যারি করতে হচ্ছে তোর বুলসিটগুলোকে রাসেলমেনিয়া অবধি, আর তুই তো আসবি না, তো তোর সব কিছু আমাকেই ক্যারি করতে হয়েছে, এই জন্য আমি ক্লান্ত হয়ে পড়েছি। তো তখন সে বলে যে ভালো ভালো কথা, তুই আজকে এখানে এসেছিস, আর ইন্ডিয়ানোপলিসের সাথে তো তোর এমনি অনেক সম্পর্ক আছে, এখানে শিল্ড তৈরি হয়েছিল, আর এইটাই সেই জায়গা যেখানে আমি তোদের তিনজনকে ডাব্লিউডাব্লিউইতে নিয়ে এসেছিলাম। তো তখন রোমান রেইন্স বলে একটা কারেকশন, তিনজনকে না, বাকি দুজনকে, আমাকে তুই কোনোদিন সিলেক্টই করিসনি, কারণ শিল্ডে সেথ রলিন্স আর ডিন অ্যাম্ব্রোসকে তো সিএম পাঙ্ক সিলেক্ট করেছিল, কিন্তু রোমান রেইন্সের জায়গায় আর একজনের আসার কথা ছিল। তো সেটাই আজকে রোমান রেইন্স তাকে মনে করিয়ে দেয়। তখন সিএম পাঙ্ক বলে হ্যাঁ তুই ঠিক বলেছিস, আমি হয়তো তোকে সিলেক্ট করিনি, কিন্তু তুই আমাকে সিলেক্ট করেছিস, আর আমি রাসেলমেনিয়া তোকে হারাতে চলেছি। আর তুই যদি আমার কথা বলিস আমি তো বলবো আমি জিতে গেছি, কারণ আমি জিনিসটাকে যেইভাবে দেখছি, যে তুই আগের সপ্তাহে কী বলেছিলি, তুই আমাকে হেট করিস, মানে তুই আগের বার বলেছিলি তুই আমাকে হেট করিস,
তো ভালো, তুই আমাকে হেট করিস এর মানে হচ্ছে তুই আমাকে সবসময় মনে করিস আমি তোর মাথার মধ্যে আছি, যেই মাথায় আর বাকি কিছু নেই। আর আমি তোকে সেই একটা মানে এমন ধরনের একটা ওমেন বানিয়ে দিয়েছি যে কিনা মানে এমন ধরনের একটা গার্লফ্রেন্ড বানিয়ে দিয়েছি যে কিনা আমার উপর হিংসা করে, আমাকে হেট করে, আর সেই কারণে সে সবসময় আমাকে মনে করতে থাকে। তো সেদিক থেকে দেখতে গেলে আমি সত্যি জিতে গেছি, কোনো ব্যাপার না। মানে এটা সিএম পাঙ্কের ধারণা ছিল। তখন রোমান রিংস বলে যে হ্যাঁ ঠিক, আমি তোকে হেট করি। আর একটা বিষয় হলো, তোকে আমরা ডাব্লিউডাব্লিউতে ফিরিয়ে এনেছি যাতে যে 30-40 বছরের ভার্জিনরা আছে যারা এখনও তাদের বাবা মাদের সঙ্গে থাকে, তারা যেন তোকে দেখে এনজয় করতে পারে, যাতে আমরা শিকাগোতে তোর নামে একটু টিকিট বিক্রি করতে পারি আর তোর মার্চেন্ডাইজ বিক্রি হয়, এইভাবে যাতে ডাব্লিউডাব্লিউর ব্যবসায় লাভ হয়। কিন্তু তোকে আমরা এখানে এই কারণে আনিনি যাতে তুই চ্যাম্পিয়ন হয়ে থাকিস, কারণ সত্যি কথা বলতে তুই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যই না। হ্যাঁ, তুই হয়তো দেখাতে পারিস যে তুই ডাব্লিউডাব্লিউতে ফিরে এসে কত খুশি, তুই বিভিন্ন দেশে যাচ্ছিস, সেখানে আমার যে কাজিন তাদের সাথে তুই হ্যাং আউট করছিস, তুই দেখাচ্ছিস তুই কত হ্যাপি, তোর জীবনে সব কিছু কত ভালো চলছে। কিন্তু আসল সত্যিটা তো আমি জানি। কারণ তোকে মানে তুই যতবারই ক্যামেরার সামনে এরকম হাসি মুখে থেকেছিস, ততবারই পেছনে তুই সবার নামে নিন্দা করেছিস, সবার ব্যাক বিচিং করেছিস, আর সবাই এসে আমাকে সেই ব্যাপারে কমপ্লেন করেছে। তো তোর কি মনে হয় তুই এরকম সবাইকে বোকা বানিয়ে থাকতে পারবি? তুই একটা মিথ্যুক, তুই চ্যাম্পিয়ন হওয়ার ডিজার্ভই করিস না। আর সেই কারণে রেসেলমেনে আমি তোকে হারাতে চলেছি, তোর কাঁধ থেকে এই বোঝাটা আমি নামাতে চলেছি, আর এবার আমি আমার হাতে সব দায়িত্ব তুলে নেব। আর তোর কি হবে জানিস, তারপর যখন তোর রিলিভেন্সি শেষ হয়ে যাবে, তোর নামে আর টিকিট বিক্রি হবে না, কেউ তোর কেয়ার করবে না, তোর মার্চেন্ডাইজ সেলিং কমে যাবে, তখন আমরা তোকে আবার এনএক্সটিতে পাঠিয়ে দেবো, আর তুই তারপর সেখানেই পড়ে থাকিস, আর সেখানে যত ট্যালেন্টকে তুই গ্রো করতে চাস, তাদেরকে হেল্প করতে চাস, করতেই পারিস, যাতে তারা সেটা করতে পারে যেটা এখন আমরা করছি। আর তুই তাদের সেটা শেখাতেই পারিস, কিন্তু তুই ওইটুকুরই যোগ্য, চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য তুই না। এই বলে রোমান রিংস বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তখন সিএম পাঙ্ক তার হাত ধরে আটকে তখন সিএম পাঙ্ক বলে যে তোর কি মনে হয় প্রত্যেক সপ্তাহে তুই আমার নামে যা ইচ্ছে তাই বলবি, বলে তুই তোর সময় মতো বেরিয়ে যাবি আর আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে? না, সবসময় শেষ হাসি তুই হাসতে পারিস না। আর আজকে তোকে রিংয়েই দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না আমি আমার কথা শেষ করছি, আর তোকে আমার সব কটা কথা শুনতে হবে। এই যে তুই তখন থেকে আমরা 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 করছিস, আমরাটা কারা? আমি তো তোকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। তো তুই কি তোর পকেটে করে তোর কোনো সামন গবলিনদেরকে নিয়ে ঘুরছিস? আর তুই আমরা আমরা কাকে বলছিস? কারণ তোর সাথে এখন কেউ নেই, তোর সাথে তোর ব্লাড লাইন নেই, তোর সাথে তোর শিল্ড নেই, তোর সাথে কেউ নেই। আর এটাই তোর পুরো কেরিয়ারটাকে ডেমনস্ট্রেট করে, কারণ তুই তোর পুরো কেরিয়ারে আমাকে চেস করেছিস। আর তোর কি মনে হচ্ছে যে তুই রয়্যাল রাম্বল জিতেছিস বলে তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? না, তুই আমাকে পিক করেছিস কারণ তুই জানিস আমি হলাম এখনকার মেইন ইভেন্ট, আমি নেটফ্লিক্সে আসছি, আর এই শোতে যা যা চলে সব কিছু আমি ঠিক করি। আর সেই কারণে তুই আমাকে পিক করেছিস, কারণ তুইও মেন ইভেন্ট করতে চাস। আর হ্যাঁ, এটা ঠিক কথা যে তোর কাজিনরা এখন ব্যাক স্টেজে আমার সাথে হ্যাং আউট করে, আর তুই এখন পুরোপুরি একা হয়ে গেছিস, তোর সাথে এখন কেউ নেই। আর তুই কি বলছিলি যে তুই আমাকে রিটায়ার করবি, কারণ মাঝখানে রোমান রিংস বলেছিল যে সে যখন তাকে হারিয়ে দেবে তখন সে জনসনের রিটায়ারমেন্ট ট্যুরের মতো সিএম পাঙ্কেরও একটা রিটায়ারমেন্ট ট্যুর শুরু করবে। আর সে এটাও বলেছিল যে সে হয়তো সিএম পাঙ্কে কখনোই সিলেক্ট করতোই না। সিএম পাঙ্ক তো তার র্যাডারও ছিল না, মানে রোমান রিংসের র্যাডারও ছিল না, যদি না সিএম পাঙ্কের কাছে এই টাইটেলটা থাকতো। আর শুধুমাত্র সিএম পাঙ্কের কাছে এই টাইটেলটা আছে বলে রোমান রিংস সিএম পাঙ্কে সিলেক্ট করেছিল, এটা রোমান রিংসের কথা ছিল। তো সেটারই উত্তরে সিএম পাঙ্ক বলে যে তুই আমাকে হেট করিস, ঠিক আছে, তুই আমাকে হেট করতেই পারিস, তোর যত ইচ্ছা তুই আমাকে হেট কর, এমনকি আমি কেয়ার করি না যদি তুই আমাকে লাভও করিস, মানে তুই আমাকে ভালোবাসিস আমি সেটারও কেয়ার করি না। কিন্তু একটা জিনিস আমি তোকে করতে দেবো না, সেটা হচ্ছে তুই আমাকে কখনো ডিসরেসপেক্ট করতে পারবি না। আর হ্যাঁ, তুই এখন পুরোপুরি একা আছিস। আর ব্রাদার, ইউ জাস্ট মেড দ্য লিস্ট। আর এই বলে সিএম পাঙ্ক একটু ক্রিস জেরিকোর রেফারেন্স দেওয়ার চেষ্টা করেছে। তো ক্রিস জেরিকোর রেফারেন্স এখনও ডাব্লিউডাব্লিউ দিচ্ছে, তো ক্রিস জেরিকো সম্ভবত আসতে পারে, এখনও আশা আছে। তো যাই হোক না কেন, লাস্টে সিএম পাঙ্ক একটা কথা বলে, সেটা হচ্ছে যে চিন্তা নেই, তুই আর একা থাকবি না, কারণ এতক্ষণ শুধু আমি তোকে রেসেলমেনিয়ায় হারাতাম, কিন্তু এখন আমি শুধু তোকে রেসেলমেনিয়ায় হারাবো না, আমি তোকে বাড়ি করে দেবো। আর যখন আমি তোকে বাড়ি করে দেবো তখন তুই আর একা থাকবি না। কেন জানিস? কারণ আমি তোকে বাড়ি করব নেক্সট টু ইয়োর ফাদার। আর যেহেতু রোমান রিংসের বাবা মারা গেছে, আর রোমান রিংসের বাবাকে আর কি কবর দিয়ে দেওয়া হয়েছে, তো সিএম পাঙ্ক বলেছে যে সিএম পাঙ্ক রোমান রিংসকেও কবর দিয়ে দেবে ঠিক তার বাবার পাশে। আর এইটা বলে সিএম পাঙ্ক একটু বেশি পার্সোনাল চলে গেছে রোমান রিংসের উপর। আর তারপর রোমান রিংসের মুখ দেখে বোঝা যাচ্ছিল যে এই কথাটার জন্য রোমান রিংসের রেডি ছিল না। আর এই বলেই সিএম পাঙ্ক আজকে তার প্রোমো শেষ করে। আর আজকে বলা যেতে পারে আগের বারে যেমন রোমান রিংস শেষ হাসি হেসেছিল, আজকে শেষ হাসি সিএম পাঙ্ক হেসেছে। তো এটার উত্তর আপাতত আজকের এপিসোডে রোমান রিংসের কাছে ছিল না, কিন্তু এত পার্সোনাল যখন রোমান রিংসের এগেনস্টে সিএম পাঙ্ক চলে গেছে,
তখন রোমান রিংস কি চুপ করে শুধু শুনবে আর এর কি কোনো বদলা নেবে না? অবশ্যই নেবে। আর সেটা আমরা পরবর্তী রতে বা পরবর্তী যেদিনই রোমান রিংস আসবে সেই দিনই দেখতে পাবো, কারণ এখনও রেসেলমেনিয়ার আগে রোমান রিংসের 4টে অ্যাপিয়ারেন্স বাকি আছে, আর এই 4টে অ্যাপিয়ারেন্সে মজা আসতে চলেছে, আর এবার ব্যাপারটা আরও বেশি পার্সোনাল হয়ে গেছে। তো এইভাবেই আজকের শেষ হয়। আমি বলবো আজকের এর এপিসোড ভালো ছিল, দেখে সত্যি এবার মনে হচ্ছে যে রোড টু রেসেলমেনিয়া শুরু হয়ে গেছে। এবার প্রত্যেকটা শো রেসেলমেনিয়ার দিকেই আর কি এগোচ্ছে, মানে প্রত্যেকটা শোয়ের মাধ্যমে আমরা ধীরে ধীরে রেসেলমেনিয়ার দিকে এগোচ্ছি। লিভ মর্গানেরও আজকে একটা ব্যাকস্টেজ প্রোমো ছিল, যেটা সে আর কি স্টেফিনি ভ্যাকারের এগেনস্টে কাট করেছিল। জাজমেন্টেরও ব্রেকআপ টিজ হয়ে গেছে, ডমিনিকও চ্যাম্পিয়নশিপ হেরে গেছে, ফিন বেলার ডমিনিকের গল্প বলা যেতে পারে শুরু হয়ে গেছে। ওই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সেথ রলিন্সও ফিরে এসেছে, সেথ রলিন্সও ভিজনের সাথে বদলা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। রোমান রিংস সিএম পাঙ্কের মধ্যেও সব কিছু পার্সোনাল হয়ে গেছে। তো এবার দেখে মজা আসছে। তো তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, কারণ আমরা রেসেলমেনিয়ার আগে 20,000 সাবস্ক্রাইবার্সের একটা টার্গেট নিয়েছি। ওই যে উপরে সাবস্ক্রাইবার্স কাউন্ট দেখতে পাচ্ছ, এটাকে দয়া করে 20,000-এর কাছাকাছি নিয়ে যাও বা 20,000 অবধি পৌঁছে দাও। ভিডিওটাকে শেয়ার করো, ভিডিওটাকে হাইপ করো, আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা। আর হ্যাঁ, আর একটা কথা, ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে ভুলো না, তারও লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো সেখান থেকে অবশ্যই আমাকে ফলো করেও এসো। টাটা।